পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টটা সত্যি একটা রোমাঞ্চকর জায়গায় এসে ঠেকছে। আমরা অন্তত যেরকম আশা করছিলাম যে একটা ইজি উইন হবে, প্রায় 450 টার্গেট দেওয়ার পরে, সেটা হচ্ছে না। উইন অবশ্যই হবে বলে ধরে নিচ্ছে, কিন্তু সেটা ব্যাপক প্রতিরোধের মুখে পড়ছে এবং সেখানে বেশ রোমাঞ্চক, বেশ উপভোগ্য সব ব্যাপার ঘটতেছে। আমার যে কাছে এই টেস্টের এই অবস্থায় কি হবে না হবে সেটা তো আপনারা সবাই সেটা নিয়ে দ্বিধান্বিত, শঙ্কিত, নানা রকম বিশ্লেষণ করতেছেন। এখানে আমি আর হাত না দেই। এই বিশ্লেষণ আপনারাও করেন, বিশেষজ্ঞরাও করবে, সবাই মিলে চলতে থাকুক। আমি একটা জিনিস খুব এনজয় করতেছি প্রথম টেস্ট থেকেই। সেটা হচ্ছে লিটন অ্যান্ড কং, লিটন উইকেটের পিছনে এবং বাকিরা সবাই এই যে পাকিস্তানের সঙ্গে একটা স্লেজিংয়ের লড়াই করতেছে। মানে এক ধরনের ব্যান্টারিং এর মধ্যে রাখছে পাকিস্তান দলকে। বিশেষত রিজওয়ান আর বাবর, সবাই কম বেশি এটা স্বীকার হচ্ছে, রিজওয়ান আর বাবর এই দুজনের সিনিয়র ব্যাটসম্যান এবং দুনিয়া কাঁপানো দুজন ব্যাটসম্যান, তাদেরকে যেভাবে ব্যান্টারিং করতেছে, আজকে যেভাবে বলল যে ওভার অ্যাক্টিং করে ফেলতেছে, ওভার অ্যাক্টিং এর জন্য 50 পয়সা কেটে রাখা হবে, এটা অক্ষর একটা সিনেমার ডায়লগ। সেই জিনিসটা যেভাবে বললো, এটা বলাটাও একটা বিরাট মজার ব্যাপার। এই যে মজাটা হচ্ছে, এই জিনিসটা আমার খুব উপভোগ্য লাগতেছে। এই ধরনের ভার্বাল লড়াই, ভার্বালি প্রতিপক্ষের ডমিনেট করতে থাকা, উইকেটের পিছন থেকে সার্বক্ষণিক বোলারকে ডিরেকশন দেওয়া, কখনো কখনো ডিরেকশনের নামে ব্যাটসম্যানদের ডিস্ট্রাক্ট করা, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো তো আমরা আমাদের ক্রিকেটেই খুব একটা দেখে অভ্যস্ত না। সেখানে লিটনের মতো একটা ইন্ট্রোভার্ট ছেলে এই ব্যাপারটা কিভাবে লিড করতেছে, এই জিনিসটা নিয়ে আমি একটু টুকটাক লিটনের সিনিয়র টিমমেট, সমকালীন দু একজন খেলোয়াড় লিটনের সঙ্গে খেলছে, তাদের সঙ্গে একটু কথাবার্তা বলে বোঝার চেষ্টা করলাম যে লিটনের এই পরিবর্তনটা কিভাবে হলো। লিটনকে বছর দুই আগেও আপনি দেখতেন যে মাঠে খুব একটা কথা বলতো না, খুব অ্যানিমেটেডই ছিল না। সেই ছেলেটা কিভাবে এরকম হয়ে উঠলো, এবং লিটন তার এই ধারাকে সামনে অস্ট্রেলিয়ায়, মানে ফাদার অফ স্যালেজিং যেই টিমটা, সেই টিমটার সঙ্গে গেলেও এটা ধরে রাখতে পারবে, এই জিনিসটা নিয়ে আজকে একটু গল্প করি। গত বছর ২ ধরেই আমরা দেখতেছি, হ্যাঁ, বছর ২ হবে। লিটন উইকেটের পিছনে খুবই ভার্বালি অ্যাক্টিভ একটা মানুষ। খুবই। এমনিতে এখন তো আজকেও টেইট বলছে যে সে সম্ভবত এই মুহূর্তে বিশ্বের সেরা উইকেট কিপার। আ আমরাও তাই মনে করতেছি যে আসলে টেস্টে সে সম্ভবত বিশ্বসেরা কিপার। এছাড়া ব্যাটিংয়েও তো সে অসাধারণ সময় কাটাচ্ছে, একই সঙ্গে মুখেও দুর্দান্ত সময় কাটাচ্ছে। এই যে মুখের ব্যাপারটা, এটা গত ২ বছর ধরে দেখবেন সে দারুণ সক্রিয় হয়েছে। এর আগে তো লিটন ব্যক্তিগতভাবে আপনারাও জানেন। আমরা যারা লিটনকে কাছ থেকে দেখছি সাংবাদিক হিসাবে তারা তো জানেই, আপনারাও জানেন যে লিটন চিরকাল হচ্ছে একটু ইন্ট্রোভার্ট ছেলে। কথা বলতে চায় না। ও এইরকম ভার্বালি এত বেশি অ্যাক্টিভ হওয়া তো দূরে থাক, ও যেচে কথা বলারই ছেলে না। অন্তত আমরা তাই মনে করতাম। সেই লিটন কিভাবে এরকম অ্যাক্টিভ হয়ে গেল? এখন শুধু এরকম অ্যাক্টিভ হচ্ছে না যে প্রতিপক্ষরে করতে হয় বলে তাই স্লেজিং করতেছে। স্লেজিং তো পার্ট অফ গেম হয়ে গেছে দীর্ঘদিন ধরেই। সেই আদিকাল থেকে অস্ট্রেলিয়া এটা করে আসতেছে এবং 90s এ এসে আমরা দেখছি 80s 90s এ যে সবগুলো টিমই এটা করার চেষ্টা করে। এই ফায়দাটা নেওয়ার চেষ্টা করে স্লেজিং করে ব্যাটসম্যানদের ডিস্ট্রাক্ট করা। ইভেন বোলারকেও অনেক সময় ব্যাটসম্যান স্লেজিং করে। অন্তত অস্ট্রেলিয়ানরা ২-৪ বার এরকম করছে। ফলে উইকেট কিপারের একটা রোল থাকে যে তুমি ব্যাটসম্যানদের ডিস্ট্রাক্ট করার জন্য কিছু কাজ করবা। সেই করার জন্য করা না। আপনি লিটনের অ্যাক্টিভিটি দেখলে বুঝবেন যে লিটন ওই পাশেই থাকা আ শান্ত, ওরা যা করতেছে এটা শুধু করার জন্য করা না। ভয়াবহ অ্যাক্টিভ, মানে ভেতর থেকেই আসতেছে। ভেতর থেকেই তারা এই কাজগুলো করতেছে। ওখানে বসে নানা রকম চ্যাটিং করতেছে নিজেদের মধ্যে, টিকটক করে আওয়াজ করতেছে, নানা রকম ফোন কাটতেছে। ওই ব্যাটসম্যান বোঝে এমন ভাষায়ও বলতেছে কখনো, কখনো। আবার যেটা নিজেদের মধ্যে রাখা দরকার সেটা বাংলায় এমন সব শব্দ ইউজ করতেছে যেগুলো ওই ব্যাটসম্যানের কোনোভাবেই বোঝার উপায় নাই। এই ব্যাপারটা লিটনের ভিতর কিভাবে আসলো? এখানে আমি ১ম এই যেটা করলাম, তার একটু সিনিয়র সতীর্থ যারা, সিনিয়র বলতে জাতীয় দলের সিনিয়র সতীর্থ না শুধু, তাকে একদম লোকাল থেকে তারে দেখে আসতেছে এরকম ২ জন সিনিয়র সতীর্থের সঙ্গে কথা বললাম। এই কথা বলাটা আমার আসলে বোঝার দরকার ছিল যে আসলে মাঠের ভিতরে লিটন চিরকাল কেমন? কারণ আমরা তো তারে শুধু অফ দ্য ফিল্ড দেখছি। আর ওই স্টাম্প ক্যাম্প তো শুধুমাত্র ওই উইকেট কিপার এবং আশেপাশে থাকা ফিল্ডারদের ভয়েসটাই ধরে। ফলে লিটন সারা জীবন এমনও তো হতে পারে যে আমরা জানতাম না। ও কিপিং পাওয়ার পরে আমরা টের পাচ্ছি। ওই স্টাম্প ক্যাম্পে ওর
কথাটা আসতেছে বলে। এমনও তো হতে পারে যে সারা জীবনই লিটন আসলে ২২ একবার মাঠে ঢুকে গেলে বাউন্ডারি ক্রস করে গেলে খুব টকেটিভ। আসলে কি তাই? আসলে কি তাই? না, আমি ২ জন সিনিয়র ক্রিকেটারের সঙ্গে কথা বললাম, যারা লিটনকে একদম বাচ্চা বয়স থেকে দেখছে। সেটা লঙ্গার ভার্সনে দেখছে, শর্টার ভার্সনে দেখছে। বলতেছে, "না, লিটন চিরকাল মাঠের ভিতরে গোটায় থাকা একটা ছেলে ছিল। এই বছর ২ এক আগে পর্যন্ত। এই ন্যাশনাল টিমে আপনারাও যেটা দেখতেছেন তাই। এমন না যে সে কিপিং পাওয়ার পরে এরকম হয়ে গেছে। কিপিং করে বলেই এটা হয়েছে, তার ডিউটি বলে যে সে করে তা না। সে আসলেই বদলে গেছে।" তাহলে কেন বদলে গেছে? এটা বেশিরভাগের হচ্ছে যে ও তো এখন আমাদের তো ৩ জন ক্যাপ্টেন। একটা লিডার গ্রুপ তৈরি হইছে আমাদের টিমে। সেই গ্রুপটার একটা সুবিধা হচ্ছে যে শুধু এই ৩ জন ক্যাপ্টেন না। আমাদের টিমে একটা লিডারশিপ থিংক ট্যাংকের মতো তৈরি হয়েছে। সেখানে অনেকে ইনভলভ। তাসকিন আছে, তাইজুল আছে, অনেকে ইনভলভ। আগের মতো ওই যে পঞ্চপাণ্ডব বলে এই জিনিসটা সীমিত করা যায় না। এবং কে যাচ্ছে, কে আসতেছে। ফলে এখন আর সিনিয়রিটির ওই আগের মতো প্যাটার্ন নাই। সারা পৃথিবীতেই এটা ভেঙে যাচ্ছে। সারা পৃথিবীতেই এখন ওই কে কখন লিডার এটা খুব বেশিক্ষণ টেকসই না। যে যখন পারফর্ম করবে সে তখন লিডার। ফলে এই লিটনরা পারফর্ম করতেছে। লিটনরা লিডারশিপে আসছে। লিডারশিপ ওদের দিয়ে এটা করাচ্ছে এবং ওরা এটা নাকি পরিকল্পনা করেই করে। আমাকে জাতীয় দলের ড্রেসিং রুম সংশ্লিষ্ট একজন বললেন যে ওটা এটা নিয়ে ওরা নিজেদের মধ্যে কথা বলে যে আমরা এটা করব। সেটার মধ্যে জুনিয়র ক্রিকেটাররাও এটার পার্ট হয়। ইভেন জয় সহ যারা এই যে ক্লোজ ইনে ফিল্ডিং করবে তারা কে কি করবে এটা রীতিমতো খানিকটা পরিকল্পনা করেই করে। তার মানে এরা এক ধরনের নতুনভাবে নিজেদের ঢেলে সাজাচ্ছে। এই সঙ্গে আরেকটা জিনিস হয় যেটা যে দল যখন জিততে থাকে তখন এই জাতীয় আ চিটচ্যাট করার প্রবণতা বাড়ে এবং সাহসটা বাড়ে। আপনি যদি আ দেখা গেল যে পাইলট ভাইও কিন্তু একসময় খুব স্লেজিং করত। আপনাদের একটা ছোট্ট গল্প বলি। পাকিস্তানের বিপক্ষে এই ইঞ্জি ভাইরে পাইলট ভাই একবার জিজ্ঞেস করতেছে যে, "পাইলট ভাই আপনার কাছে একটা জিনিস জানতে চাইতাম।" ইঞ্জি ভাই তারে শুরুতেই বলছে যে, "দেখো ব্যাট করতেছি, স্লেজিং করার চেষ্টা করো না। তুমি আমার চেয়ে অনেক জুনিয়র আর আমার স্লেজিং করে কিছু করতে পারবা না।" ও বলতেছে, "না, না, আপনার স্লেজিং করব কেন? আমি জাস্ট একটা ছোট্ট জিনিস জানতে চাইতাম। লোকে আপনারে আলু বলে কেন?" বুঝছেন ব্যাপারটা? স্লেজিং কারে বলে? খুব ভদ্রভাবে সে তারে গিয়ে জিজ্ঞেস করছে, "লোকে আপনারে আলু বলে কেন?" ইন্ডিয়া মামা আসলেই এরপরে আর ব্যাট করতে পারে না। ক্ষেপে-মেপে এমন হইছে, গালিগালাজ তো আর করতে পারে না। তাইলে তো আম্পায়ার শাস্তি দিবে। সে ব্যাট দিয়ে ওইটার করতে গেছে, জবাব দিতে গেছে, আউট হয়ে গেছে। মানে ওই স্লেজিং ছোট দল, হারতে থাকা দলও করে। কিন্তু এটা হাস্যকর হয়ে যায়। যেমন পার্থিব প্যাটেল স্টিভ ওয়ারে একবার স্লেজিং করতে গেছিল। স্টিভ ওয়া কে? স্টিভ ওয়া হচ্ছে ওই যে বললাম ফাদার অফ স্লেজিং অস্ট্রেলিয়ানরা। সেই অস্ট্রেলিয়ান টিমের ক্যাপ্টেন। যে লোক কিনা স্লেজিং জিনিসটারে একটা অন্য লেভেলে নিয়ে গেছে যে এবং যার টিমটা। সেই স্টিভ ওয়ার সম্ভবত শেষ টেস্টে পার্থিব প্যাটেল কিপার। পার্থিব প্যাটেল স্টিভ ওয়ারে বারবার বলতেছে যে, "তুমি পারলে একটা সুইপ করে দেখাও তো, পারলে একটা সুইপ করে দেখাও তো। তোমার তো পা কাঁপতেছে, তুমি তো পারতেছ না।" তো এক পর্যায়ে স্টিভ ওয়া পেছন ফিরে বলতেছে যে, "শোনো পার্থিব, আমি যে বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট শুরু করছি তুমি তখনও ডায়াপার পরো। আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটে শুরু থেকেই স্লেজিং করি। ফলে একটু সম্মান করো এবং স্লেজিং জিনিসটা যে আমার জন্য না, এটা মাথায় রাখো।" এটা মানে আপনি যদি দুর্বল হয়ে স্লেজিং করতে যান, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই এই জবাব আসবে। ফলে জয় যখন আসে, আপনি যখন ভালো করতে থাকেন, তখন স্লেজিং করাটা সহজ হয়। লিটনের ক্ষেত্রে ওটাও একটা ভূমিকা রাখছে। আরেকটা জিনিস সেদিন লিটনের একটা ইন্টারভিউ দেখতেছিলাম, ওই যে পডকাস্টে দেখতেছিলাম বিসিবির পডকাস্টে। ওখানে বলতেছিল যে আগে আমাদের ড্রেসিং রুমে জুনিয়রদের আসলে কথা বলারও স্বাধীনতা ছিল না। এখন এই জিনিসটা নিয়ে আলাদা করে একসময় কথা বলবো যে ব্যাপারটা আসলে কি ছিল, কি বোঝা যাচ্ছে। তবে এটা সত্যি যে লিটনরা এক ধরনের সংকুচিত জীবনযাপন করছে লম্বা সময় ধরে। ফলে আমরা যে আসলে লিটনদের চিনতাম, এই যে ইন্ট্রোভার্ট হয়ে ঘুরে বেড়ানো, মাথা নিচু করে কথা না বলে ঘোরা ছেলেটা, এটা খানিকটা পরিস্থিতির চাপেও ছিল। হয়তো তারা ভেতরে এরকমই। এই যে এখন যেটা দেখতেছি এরকমই। এই যে দেখেন আজকে ২ টো টেস্ট ধরে কি করতেছে। আগের টেস্টে সে
রিজওয়ান সম্পর্কে বলল যে তার পাকিস্তানের ভাবমূর্তি এমন যে সে এখন করতে যাবে না, এটা ওভার দ্য টপ খেলতে যাবে না। ওভার দ্য টপ খেলতে গিয়ে যদি শট করতে গিয়ে আউট হয়ে যায় তাহলে আর পাকিস্তানে ঢুকতে পারবে না। চিন্তা করেন রিজওয়ান সম্পর্কে সে এই কথা বলতেছে। আবার এই টেস্টে সে কার সম্পর্কে বলতেছে যে ওই একটা শটই পারে, শুধু পুশ করে রান করতে পারে, উইকেটের ভেতরে তুই ডান্ডার ভেতরে বল রাখলে ও আর করবে না, সুইপ টুইপ করতে যাইবে না। সো সম্ভবত শাকিল সম্পর্কে বলতেছিল। যাই হোক, মানে কি হিউমিলিয়েট করা যে ওই একটা শটই পারে। আর আজকে রিজওয়ানের সঙ্গে যেটা করলো এটা তো ক্লাসিক হয়ে গেছে। রিজওয়ানরে প্রথম ডিস্ট্রাক্ট করার জন্য রিজওয়ান কি করতেছে, রিজওয়ানও বেশ টাইম কিল করার জন্য বারবার সাইড স্ক্রিন অ্যাডজাস্ট করতেছে, সাইড স্ক্রিনের সামনে লোক হাঁটাহাঁটি করতেছে বলে তার সেই জন্য টাইম কিল করতেছে। এক পর্যায়ে সে লিটন তারে জিজ্ঞেস করতেছে তুমি কি করতেছো, প্রত্যেক বলে এরকম করো কেন, উর্দুতে বলতেছে লিটন। বসে ফিরে বলতেছে, রিজওয়ান ফিরে বলতেছে যে আমি এটা ঠিক করবো না, এখানে এটা ক্লিয়ার করা তো আমার দায়িত্ব। তো লিটন দারে বলতেছে ওই দিক তাকানো দরকার কি, তুমি অন্য দিক তাকায় ব্যাট করো। বোঝেন অবস্থা, রিজওয়ান কোন দিকের তাকায় ব্যাট করবে সেটা সে ঠিক করে দিচ্ছে। পরে আবার রিজওয়ান সেটা নালিশ করতে গেছে। নালিশ করতে গেলে লিটন আওয়াজ দিচ্ছে তার সতীর্থদের, এই যে উর্দুতে, এই যে একটু রান পাইছে না, নাটক শুরু হয়ে গেছে, অভিনয় শুরু হয়ে গেছে, অভিনয় শুরু হয়ে গেছে। শান্ত পাশ থেকে বলতেছে যে এই অভিনয়ের জন্য 50 পয়সা কেটে রাখতে হবে, এই ওভার অ্যাক্টিং করতেছে, ওভার অ্যাক্টিং এর জন্য 50 পয়সা কেটে রাখতে হবে। চিন্তা করেন অবস্থা, এটা কিভাবে এদের ঘিরে ধরছে। এদের ব্যক্তিগত সম্পর্ক কিন্তু মোটেই না। আজকেই আবার কে যেন যে পুরনো একটা ভিডিও শেয়ার দিচ্ছে যে লাস্ট নিউজিল্যান্ডে যখন আমরা ট্রায়াঙ্গুলার খেললাম, এই রিজওয়ান আর বাবরের কাছ থেকে শুধুমাত্র মেন্টালি কিভাবে শক্ত থাকা যায় সেটা শেখার জন্য লিটন দীর্ঘ সেশন কাটাইছে এদের সঙ্গে। ফলে রেসপেক্টের কোনো অভাব নাই। রিজওয়ানও খুব ভালো করে জানে যে এরা তার ছোট ভাই, এরা তারে যে ইয়েটা করতেছে এটা শুধু খেলার মাঠে, রেসপেক্ট আছে। কিন্তু এই যে ঘিরে ধরা, এই যে ব্যান্টারিং এর মধ্যে রাখা, এই জিনিসটা করতে পারা একটা সামর্থ্যের ব্যাপার। শুধু ব্যাটে রান করলে, বলে ভালো বল করলে ভালো রেজাল্ট আসে না বা ডমিনেটিং রেজাল্ট আসে না। ওটা তো অস্ট্রেলিয়া প্রুভ করে দিছে যে বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড, চোখের অ্যাগ্রেশন, মুখের ভাষা সবকিছু মিলাই জিততে হয়। এখন এই জায়গাটায় আমার একটা প্রশ্ন তৈরি হচ্ছে নিজের ভিতরে যে বাংলাদেশের সামনে তো অগ্নি পরীক্ষা অস্ট্রেলিয়া ট্যুর, এবং অন্য যে অস্ট্রেলিয়া ট্যুর এর আগেও আমরা করছি, খুবই কম করছি। কিন্তু আগে অস্ট্রেলিয়া ট্যুরে আমাদের কখনো আমাদের উপরে কোনো প্রত্যাশা ছিল না। কারণ অস্ট্রেলিয়াও তখন ছিল হচ্ছে এভারেস্টের হাইটে, আমরাও ছিলাম হচ্ছে পাতালের মতো গর্তে। ফলে ওইখানে মানে তখন তো ওই যে কে যেন ওই ভদ্রলোক, উনি বলছিল যে একদিনের মধ্যে বাংলাদেশকে হারানো সম্ভব। যাই হোক, মানে পরিস্থিতিটা একদিনে হারানো না হলেও আসলে ওইটাই প্রত্যাশা ছিল সবার। কিন্তু এখন যেহেতু বাংলাদেশ ব্যাক টু ব্যাক দুটো সিরিজ জিতলো, হোক সেটা দুর্বল পাকিস্তানের বিপক্ষে, তারপরে ভালো করতেছে মোটামুটি ঘরের মাটিতে বিভিন্ন জায়গায়। এর মাঝখানে বাংলাদেশ নিউজিল্যান্ডে টেস্ট জিতে আসছে, নিউজিল্যান্ডের পূর্ণ শক্তির দলের বিপক্ষে, শ্রীলঙ্কায় জিতছে, বিভিন্ন জায়গায় জিততেছে। ফলে বাংলাদেশের প্রতি একটা প্রত্যাশা তৈরি হয়েছে। ও অস্ট্রেলিয়া তো মাইটি অস্ট্রেলিয়া ঠিক এখন আর নাই। যতই তারা ঘরের মাটিতে অ্যাশেজ জিতুক যাই করুক, সেই মানে স্টিভার অস্ট্রেলিয়া তো না। ফলে একটা মিনিমাম প্রত্যাশা তো করা যায় যে না বাংলাদেশ ফাইট ব্যাক করবে। সে ফাইট ব্যাক করতে গেলে তো এটাও করতে হবে, এই যে উইকেটের পেছন থেকে লিটনে এটাও করতে হবে। এই যে বাবর আজমরে যেরকম রিজওয়ানরে যেরকম ওভার অ্যাক্টিং এর 50 পয়সা কেটে রাখতে বললো, স্টিভ স্মিথরেও নিশ্চয়ই এরকম বলতে হবে। সেই সাহস কি দেখাতে পারবে লিটনরা? এটা খুব ক্রুশিয়াল একটা প্রশ্ন। কারণ স্লেজিং বলেন বা উইকেটের পিছনে চিটচ্যাট বলেন, এই জিনিসটা অস্ট্রেলিয়া অন্যদের উপরে যত সুন্দর প্রয়োগ করে তাদের উপরে প্রয়োগ করতে গেলে উল্টো ফল আসে বেশিরভাগ সময়। মানে ওদেরকে আপনি যদি ডিস্ট্রাক্ট করতে যান, উল্টে ওরা আপনার ভার্বাল অ্যাবিউজের জবাব দিবে রান করে, উল্টে আপনার পাগল বানায় দিবে রান করে। এখন তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে লিটন শান্তদের রণকৌশল কি হবে? মানে এই যে অফ দ্য ক্রিকেট রণকৌশল, এটাও তো ক্রিকেট, অফ দ্য বল বলি, অফ দ্য বল রণকৌশলটা কি হবে? এটা নিয়ে কিন্তু যখন অস্ট্রেলিয়া তুঙ্গ ফর্মে তখন খুব আলোচনা হতো যে অস্ট্রেলিয়ার বিপক্ষে কি অস্ট্রেলিয়ার স্লেজিং করা উচিত নাকি চুপ করে থাকা উচিত। অস্ট্রেলিয়ার স্লেজিং করলে তো উল্টো ফল আসে, অস্ট্রেলিয়ানদের স্লেজিং করলে ভালো রেজাল্ট আসে না। আবার আপনি যদি বকডাউন করে থাকেন, ওটাও তো এক ধরনের বকডাউন যে আমি চুপ করে সহ্য করে নিব, ওরা যাই করুক, আমি কোনো রকম ওরা ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করব না। তাও কি হয়? না, তাও হয় না। ফলে লিটনদের সামনে একটা বড় চ্যালেঞ্জ যে তারা অস্ট্রেলিয়াকে কিভাবে অস্ট্রেলিয়ান স্টাইলে এই চিটচ্যাটটা করে জবাব দিবে। তার একটা
একটা উদাহরণ আমরা দেখি সেটা হচ্ছে যে ধরেন রিজওয়ানকে যেমন চোখে চোখ রেখে অ্যাটাক করে কথা বলে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করছে, সেটা নিশ্চয়ই অস্ট্রেলিয়ানদের সঙ্গে করা যাবে না। সেটা করলে উল্টো ফল আসবে। কিন্তু ওই যে আরেকটা কৌশল, নিজেদের মধ্যে আলাপ করা, ওদের হিউমিলেট করে, ওদের নানা রকম দুর্বলতা নিয়ে নিজেদের মধ্যে আলাপ করা, এবং সেটা যদি হয় টেকনিক্যাল, অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জিনিসটা ইংল্যান্ড ১-২ বার করে দেখাইছে। যে নিজেদের মধ্যে আলাপ করাটা ঐরকম আ মানে আ আবেগী কথাবার্তা না, যে দেশে ঢুকতে পারবে না টাইপের কথাবার্তা না। ওর টেকনিক নিয়ে যদি আলাপ করা যায়, যে ও তো অফসাইডে একটু দুর্বলতা চলতেছে, ও তো ইদানিং সিক্স স্টাম্পের বল খেলতে পারে না। বা ও তো লেগ স্টাম্পের উপরে বল দিলে ও গ্লান্স করতে গিয়ে আউট হয়ে যাচ্ছে বারবার। এই জাতীয় চিটচাট যদি করা হয়, টেকনিক্যাল চিটচাট, এটা কিন্তু অস্ট্রেলিয়ারা খুব ইগোতে নেয়। অস্ট্রেলিয়ানরা দেখা গেছে, আমি আজকেও ঘুরতেছিলাম, যে যখনই তাদের প্রতিপক্ষের নিজেদের কথোপকথনের বিষয় হয় তাদের টেকনিক্যাল দুর্বলতা, তখন তারা বেশ মানে এটা নিয়ে বেশ ইগো আহত হয় এবং এটাতে বেশ বিপাকে পড়ে। তো আমি জানি না লিটনরা এটা মাথায় রাখছেন কিনা। যদি মাথায় রাখেন তাহলে নিশ্চয়ই ওই স্টাইলটা গ্রহণ করবেন এবং তার আগে অ্যানালিস্টের সঙ্গে বসে যাবেন যে অস্ট্রেলিয়া স্কোয়াডে কার কি দুর্বলতা আছে বলেন তো? ওটা আমাদের বোলাররা কাজে লাগাতে পারুক বা না পারুক, আমি এটা নিয়ে পাগল বানায় ফেলাবো। সেটা হলেই হবে। যাই হোক, এন্ড অফ দ্য ডে আজকে আসলে জয় নিয়ে গল্প করতে চাইছিলাম। যেহেতু সেটা হয় নাই, ম্যাচ নিয়ে আ এই অবস্থায় কথা বলতে চাই না। ম্যাচ নিয়ে কালকে কথা বলব একবারে জয়ের সেলিব্রেশন হবে। তারপরে সবাই মিলে কথা বলব। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভেচ্ছা।